হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস ইউটিউব চ্যানেল। বাংলার দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আমরা বাংলার ইতিমধ্যেই একটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি, যেখানে ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ক্লাসটি ভীষণ ভালোবেসেছো, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তো আজকে আমরা বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে পদ। এই পদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণ পদের শ্রেণীবিভাগ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ সব কিছু জানবো। এবং এদের আবার যে সমস্ত শ্রেণীবিভাগ রয়েছে, ভাগগুলো রয়েছে, সেগুলো আমরা এই ক্লাসেই কভার করব। তো কমপ্লিট পদের ক্লাস এটি হতে চলেছে, সুতরাং ক্লাসটি একটু লেন্দি হতে পারে, একটু বড় হতে পারে। আশা করছি তোমরা শেষ অবধি শুনবে। এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস এটি তোমাদের জন্য হতে চলেছে। ভীষণ বেনিফিট দেবে। যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, আপার প্রাইমারি হোক বা প্রাইমারি টেট হোক বা পঞ্চায়েত হোক, যে সমস্ত পরীক্ষাতে পদ এই চ্যাপ্টার রয়েছে, এখান থেকে প্রশ্ন কমন আসবেই। এবং যে কনসেপ্ট আমি আজকে পড়াবো তোমাদের, এবং কনসেপ্টের পর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও আমরা করব, তোমরা ক্লাসটি করলেই বুঝতে পারবে যে ক্লাসটি তোমাদের জন্য কতটা উপযোগী হতে চলেছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা পদ যে পড়ব, আমাকে প্রথমত জানতে হবে যে পদ কি। দেখো, পদ ইংরেজিতে যেটা পার্টস অফ স্পিচ, অ্যাকচুয়ালি বাংলায় সেটাকেই আমরা পদ হিসেবে পড়ি। তাহলে বলা হচ্ছে যে যখন কোনো শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় এবং সেটা বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় পদ। মানে কি? ধরো একটি শব্দ, যে রাম, ঠিক আছে, রাম একটি শব্দ, এর সাথে যদি আমি বিভক্তি যোগ করি এর, তাহলে হলো কি এটা? রামের। তাহলে রাম একটি শব্দ, কিন্তু রামের এটি হয়ে গেল একটি পদ। তাহলে এই রকম শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে পদ তৈরি হয়। এরপর পদকে প্রধানত যদি ভাগ করা হয়, দুটো ভাগ হয়। একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। নামপদ মানে যে কোনো নাম বোঝায়, ক্রিয়াপদ মানে যে কোনো কাজ বোঝায়। ঠিক আছে, এরপর পদের যে বিশেষ শ্রেণীবিভাগ, মানে মেন যেটা আমাদের, সেইভাবে পদকে ভাগ করলে এর গঠন এবং বৈচিত্র্য অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায় বাংলাতে। ঠিক আছে, বিশেষ্য, যাকে ইংরেজিতে নাউন বলা হয়; বিশেষণ, ইংরেজিতে যার নাম অ্যাডজেক্টিভ; সর্বনাম বা প্রোনাউন; অব্যয় বা ইনডিক্লিনেবল; আর হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। এগুলো হচ্ছে প্রধান শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো প্রথম আমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ্য পদ, বা ইংরেজিতে যাকে নাউন বলি আমরা। ঠিক আছে, এই বিশেষ্য পদ বোঝায় কি জিনিসকে, বা কাকে বলবো আমরা? না, যে সমস্ত পদ দিয়ে কোনো কিছু মূলত কি বোঝায় বলো তো? নাম বোঝায়। ঠিক আছে, কোনো নাম বোঝায়। কি নাম? হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো সময়ের নাম, কোনো অবস্থার নাম, বা কোনো কাজের নাম, বা কোনো গুণের নাম। যে কোনো নাম, তাকেই আমরা মূলত বিশেষ্য পদ বলি। ইংরেজিতে যারা নাউন সম্পর্কে একটু আধটু জানো, তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং এই পদকে, নাউন বা বিশেষ্য পদটিকে আমরা মূলত 6টি ভাগে ভাগ করি, 6টা প্রকারের। এরপর তোমাদের এই প্রত্যেকটি ভাগ কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলো তোমাদের ডাউট থাকবে অবশ্যই খাতায় নোট করো। এক একটা শ্রেণীবিভাগ আমরা পড়ব। প্রথম হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। এটা কি? না, যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, দেশ বা গ্রন্থ, এদের নাম বোঝায়, ঠিক আছে, নাম বোঝায় এই সমস্ত জিনিসের, তখন তাদেরকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। যেমন ধরো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, গীতাঞ্জলি একটি বইয়ের নাম বা একটি গ্রন্থের নাম। সেই জন্য এই দুটোই হলো নামবাচক বিশেষ্যের মধ্যে বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে। গঙ্গা একটি পবিত্র নদী, এখানে গঙ্গা একটি বিশেষ নদীর নাম, সেজন্য এটি হলো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। বোঝা গেল? দ্বিতীয় বিশেষ্য হচ্ছে আমাদের শ্রেণীবাচক। ঠিক আছে, একেই আবার বলা হয় জাতিবাচক। দেখো, নামগুলোর সাথে কিন্তু এদের মানে সংজ্ঞা ওতপ্রোতভাবে জড়িত। শ্রেণীবাচক বা জাতিবাচক কাকে বলছি? যে শব্দগুলো বা যে পদগুলো দিয়ে আমরা কোনো একটি জাতির প্রাণী বা কোনো একটি পদার্থের জাতিকে বোঝাচ্ছি। মানে একটি শব্দ দিয়ে
একটা সমগ্র জাতিকে আমরা বোঝাতে পারছি। যেমন ধরো আমি যখন বলছি মানুষ মরণশীল, এখানে যে মানুষ, মানুষ মানে কি, সমগ্র মানুষ জাতিটিকেই আমরা বোঝাচ্ছি, তাই না? বা পাখি আকাশে ওড়ে, এখানে সমস্ত পাখি জাতিকে মানে সমগ্র পাখিদেরকে আমরা বোঝাতে পারছি, সেগুলোকে বলা হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। তৃতীয় যে বিশেষ্য রয়েছে সেটা হচ্ছে বস্তুবাচক বা উপাদানবাচক বিশেষ্য। এগুলো কোনগুলো না, এমন কিছু বস্তু, বস্তুর নাম বোঝানো হয় যা পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না। আচ্ছা, পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, ব্যাপারটা কি? দেখো, ধরো আমি যদি বলছি যে এখানে কিছুটা মাটি রয়েছে, আমি বলছি কিছুটা মাটি রয়েছে, কিছুটা শব্দটা ব্যবহার করলাম, কিছুটা মাটি রয়েছে আমি বলছি। তো তুমি কিছুটা মাটি রয়েছে মানে তুমি নিশ্চয়ই পরিমাপ করে বলতে পারবে যে কতটা রয়েছে, বেশি রয়েছে না কম রয়েছে না অল্প রয়েছে। তাহলে এই কিছুটা মাটি তুমি পরিমাপ করতে পারবে, কিন্তু তুমি কি গুণে দেখতে পারবে কতগুলো মাটি রয়েছে? গোনা যাবে না। তাহলে যে সমস্ত বস্তু পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, যেমন ধরো জল পরিমাপ করতে পারবে কিন্তু গুনতে পারবে না, সোনা, লোহা, রূপো, তামা, মাটি, প্লাস্টিক সবগুলোই হবে। পরবর্তী আমাদের যে বিশেষ্য সেটি হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টি মানে হচ্ছে যেটাকে বোঝায় কালেকশন বা কালেকটিভ, ঠিক আছে, কালেকশন বোঝানো হয় যেটাতে, সমষ্টি একক। তাহলে যে সমস্ত পদগুলো ব্যক্তি বা প্রাণীর দলকে বোঝায় বা সমষ্টিকে বোঝায়, মানে কোনো একটি গোষ্ঠীকে বোঝায়, তাদেরকে বলা হচ্ছে সমষ্টিবাচক। যেমন ধরো জনতা মানে মানুষের একটি দল, সভা অনেকজন মানুষের একটি গ্রুপকে সভা বলা হয়, বা ঝাঁক বা সৈন্যদল। এই যে প্রত্যেকটি শব্দ দেখো, এই শব্দগুলো দিয়ে কিন্তু কোনো একটি বিশেষ প্রাণীকে বা বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, এগুলো দিয়ে কিন্তু একটা গ্রুপকে বোঝাচ্ছে, তাই না, একটা দলকে বোঝাচ্ছে। সেই জন্য এদেরকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হচ্ছে। পরবর্তী হচ্ছে আমাদের ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। ভাববাচক বা গুণবাচক কোনগুলো? যখন আমরা কোনো দোষ, গুণ, অবস্থা বা ভাব এসব জিনিসকে বোঝাবো তাদেরকে বলবো আমরা ভাববাচক। যেমন ধরো সততা একটি গুণ, দয়া, যৌবন, আনন্দ। এই যে প্রত্যেকটি শব্দ, এই প্রত্যেকটি শব্দ বা পদ, এগুলো দিয়ে কিন্তু কোনো বিশেষ গুণ বা ভাব এগুলো বোঝানো হয়। ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি না, ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে যখন কাজের নাম বোঝায়, কাজের নাম, এই জিনিসটিকে লক্ষ্য করবে কিন্তু, কাজের নাম, কাজের নাম, কাজ কিন্তু নয়, কাজ আর কাজের নাম দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এখানে কাজের নাম বোঝালেও এটি দিয়ে কিন্তু কাজ সম্পন্ন হওয়া বোঝায় না। কাজ সম্পন্ন হওয়া বোঝায় না মানে কি, মানে কাজের নাম কিন্তু কাজ নয়। যেমন ধরো তার ভোজন শেষ হয়েছে, এখানে এই যে ভোজন শব্দটি, ভোজন শব্দটি একটি, ভোজন একটি বিশেষ কাজ, খাওয়া, কিন্তু এই ভোজন শব্দটি দিয়ে এই বাক্যে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? না, তা কিন্তু বোঝাচ্ছে না। এখানে ভোজন শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, একটি কাজের নাম বোঝাচ্ছে। বা ধরো সকালে ভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো, ভ্রমণ, ভ্রমণ করা একটি কাজ, কিন্তু এই বাক্যে ব্যবহৃত ভ্রমণ শব্দটি কিন্তু কোনো কাজ নয়, কাজের নাম হিসেবে ব্যবহার হয়েছে, তাই না? চলো, এটা একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, আমাদের বিশেষ্য পদ এখানে শেষ হলো। দ্বিতীয় হচ্ছে সর্বনাম পদ, যাকে আমরা প্রোনাউন বলি, অর্থাৎ ওই বিশেষ্য বা নাউনের পরিবর্তে যাকে আমরা ব্যবহার করি তাকেই প্রোনাউন বলা হয়। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদগুলো ব্যবহার হয় তাকে আমরা বলছি সর্বনাম পদ। এই সর্বনাম পদের এরপর কয়েকটা ভাগ রয়েছে, খুবই সহজ, ভালোভাবে বুঝে চলো, নোট করো। প্রথম হচ্ছে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক দেখো নামেই রয়েছে, তাহলে যে সর্বনামগুলো দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হবে, আমি, তুমি, সে, আমরা, তারা, তিনি, এইগুলো, এগুলো তো কোনো ব্যক্তির জন্যই আমরা ব্যবহার করি। ব্যক্তি অর্থাৎ কোনো মানুষ, তাই না, কোনো মানুষের জন্য বা কোনো ব্যক্তির জন্য এই সর্বনামগুলো ব্যবহার করি, এজন্য এদেরকে বলা হচ্ছে ব্যক্তিবাচক। দ্বিতীয় সর্বনাম হচ্ছে নির্দেশক। নির্দেশক মানে কি? নির্দেশক মানে হচ্ছে যখন যে সর্বনামগুলো দিয়ে আমরা কোনো কিছুকে নির্দেশ করব, মানে পয়েন্ট আউট করব, সেটি হতে পারে কোনো কাছের জিনিস বা হতে পারে কোনো দূরের, মানুষও হতে পারে, কোনো বস্তু হতে পারে। যেমন এ, ও, এটা, ওটা, উনি, এই শব্দগুলো। যেমন ধরো আমি যদি বলি যে
ওটা ওটা আমার বই। তার মানে দেখো এই যে বইটি, এই বইটিকে আমি এই ওটা শব্দটা দিয়ে বোঝালাম যে ওটা কি না, ওটা একটি বই এবং ওটা আমার। তাহলে আমি কোনো জিনিসকে পয়েন্ট আউট করছি, নির্দেশ করছি। পরবর্তী যে সর্বনাম সেটি হচ্ছে অনির্দিক বাচক বা অনির্দেশক সর্বনাম। কোনগুলো? যে সমস্ত সর্বনামগুলো দিয়ে মানে কোনো কিছুকে মানে কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করা হয়, নির্দেশ করা হয়, কিন্তু এই নির্দেশটি স্বচ্ছ নয়। স্বচ্ছ নয় মানে মানে সঠিকভাবে বোঝা যায় না যে কাকে বা কোন জিনিসটিকে নির্দেশ করা হচ্ছে। যেমন কোন কোন শব্দগুলো? কেউ, কিছু, কোনো। যেমন ধরো এখানে যে বলা হয়েছে কেউ একজন এসেছে, কেউ একজন এসেছে শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে যে কেউ এসেছে, কিন্তু ঠিক কে এসেছে সেটা তো বোঝা সম্ভব নয়। বোঝা সম্ভব কি? তার মানে নির্দেশ করছে কিন্তু স্বচ্ছভাবে নির্দেশ করছে না, ঠিক কে এসেছে আমরা সেটা কিন্তু জানি না, এসেছে কেউ একজন। সেই জন্য এগুলোর নাম হচ্ছে অনির্দেশক। সঠিকভাবে নির্দেশ কিন্তু এরা করতে পারে না। পরবর্তী আমাদের রয়েছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কোনগুলো? না, প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে যে সমস্ত সর্বনামগুলো আমাদের কোনো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কে, কি, কার, কোন, এগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করে। যেমন তোমার নাম কি, তাই না? এটি কার কলম, ঠিক আছে, বা সে কি, এগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করছি, এই জন্য বলা হচ্ছে প্রশ্নবাচক। আচ্ছা, আত্মবাচক সর্বনামটা কি? আত্ম কথাটার মানে কি? আত্ম কথার অর্থ হচ্ছে নিজে, আত্ম। তাহলে কর্তা নিজেই একটি কাজ করেছে এটি যখন সে বোঝাতে চায় তখন যে সর্বনামগুলো ব্যবহার করে সেগুলোকে বলা হচ্ছে আত্মবাচক। যেমন স্বয়ং, নিজে, খোদ, এই শব্দগুলো। যেমন আমি স্বয়ং রান্না করেছি, তাহলে এখানে স্বয়ং মানে আমি আত্মবাচক সর্বনাম ব্যবহার করলাম। সাকল্যবাচক বা সর্বাধিক বাচক সর্বনাম কোনগুলো? দেখো, সর্বাধিক বা সাকল্য মানে কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে এভরি, মানে সর্বত্র বা অল, সব, তাই না? তাহলে যে সর্বনামগুলো দিয়ে সমস্ত কিছুকে বোঝানো হয়, যেমন সব, সকল, সমুদয়, উভয়ে, এই শব্দগুলো লক্ষ্য করো, এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা সব কিছুকে বোঝানোর জন্য ব্যবহার করি এদেরকে। সাপেক্ষবাচক সর্বনাম কোনগুলো? সাপেক্ষ কথাটির অর্থ হলো একটি শর্ত, বলতে পারো তুমি। তাহলে যে সর্বনামগুলো একে অপরের ওপর নির্ভরশীল হবে, নির্ভরশীল হবে মানে দুটো ধরো সর্বনাম আছে, ঠিক আছে, এই দুটো সর্বনাম প্রত্যেকের ওপর নির্ভরশীল থাকবে তখন। যেমন ধরো যিনি, তিনি, যা, তা, যে, সে, ঠিক আছে, এগুলো। যেমন যে করবে সে ফল পাবে, তার মানে এই যে আর এই সে এরা দুজন কিন্তু নির্ভর, যে করছে সেই ফল পাচ্ছে। বা আমি যদি বলি যে যিনি ঈশ্বর তিনি মঙ্গলময়, ঠিক আছে। তার মানে এই ধরো এখানে যিনি এবং তিনি, এই দুটো শব্দ বা এই দুটো পদ এরা কিন্তু নির্ভর করে আছে, মানে যিনি ঈশ্বর তিনিই মঙ্গলময়, একে অপরের উপর নির্ভরশীল হয়ে আছে। আচ্ছা, পরবর্তী সর্বনাম হচ্ছে আমাদের পারস্পরিক সর্বনাম। পারস্পরিক অর্থাৎ যখন দুই পক্ষের মধ্যে সম্পর্ক বোঝায়, পারস্পরিক সম্পর্ক বোঝায়। যেমন পরস্পর, নিজে নিজে, আপনা আপনি, এই শব্দগুলো যখন ব্যবহার করা হয় এদেরকে বলা হচ্ছে কি? এদেরকে বলা হচ্ছে তোমার পারস্পরিক সর্বনাম। এখানে আমাদের সর্বনাম শেষ হল। পরবর্তী আমাদের যে পদ সেটি হচ্ছে বিশেষণ পদ, বা যাকে বলা হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই। কারণ দেখো বাংলার ব্যাকরণ আর ইংরেজি ব্যাকরণ কিন্তু এক নয়, এটা তোমাকে বুঝতে হবে। যে হুবহু তুমি ইংলিশ গ্রামার আর বেঙ্গলি গ্রামারকে মিক্স করে দেবে তা কিন্তু পসিবল নয়। এটা বাংলাটা একটু আলাদা ইংরেজির থেকে, খুব বেশি নয়, একটু আলাদা। তো চলো দেখে নিই যে পদগুলো অন্য কোনো পদের, মানে এতক্ষণ পর্যন্ত বাক্যে যে পদগুলো পড়লে এখানে অন্য কোনো পদ অর্থাৎ বিশেষ্য পদ, ঠিক আছে, মূলত, বা সর্বনাম পদ, ঠিক আছে, এই দুটো তো আছেই। এই ছাড়াও ক্রিয়ার কথাও এখানে উল্লেখ আসবে, আমরা যদিও এখনো ক্রিয়া পড়িনি, এর পর পড়ব। তাহলে যে বিশেষ পদগুলো বাক্যে থাকা অন্যান্য পদ, সেটা হতে পারে বিশেষ্য, হতে পারে সর্বনাম, হতে পারে ক্রিয়া, এই সমস্ত পদের দোষের কথা বলে, গুণের কথা বলে,
অবস্থার কথা বলে, সংখ্যার কথা বলে, পরিমাণের কথা বলে, এই সমস্ত কিছু বলে। ইংরেজি যদি তোমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পড়েছো খুব ভালো করেই বুঝতে পেরে যাবে। তাদেরকেই আমরা বলছি বিশেষণ। এরপর এই বিশেষণ চারটি প্রকার। কি কি? বিশেষ্যের বিশেষণ প্রথম। বিশেষ্যের বিশেষণ কি? বিশেষ্য মানে কি পড়ে এলাম, নাউন, কোনো নাম বোঝাবে। তাহলে বিশেষ্যের বিশেষণ মানে যখন যে সমস্ত এই বিশেষণ পদগুলো কোনো নামের দোষ গুণ বোঝাবে, মানে কোনো বিশেষ্যের দোষ গুণ বোঝাবে। যেমন ধরো নীল আকাশ, আকাশ একটি নাম, সেই নামটির অবস্থা বোঝাচ্ছে কেমন, না নীল। আমি বলছি ভালো ছেলে, ছেলে একটি নাম, তাহলে ছেলেটি ভালো, ছেলেটির দোষগুণ বোঝাচ্ছে, একটি নামের দোষগুণ বোঝাচ্ছে। বা পাঁচটি বই, এখানে বই একটি নাম, নামের অবস্থা বোঝাচ্ছে বা কতগুলো সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে যে সমস্ত তোমার পদগুলো দিয়ে আমরা বিশেষ্য বা নামের দোষগুণ বোঝানো হয় তাদেরকে বলা হয় বিশেষ্যের বিশেষণ। সর্বনামের বিশেষণ কি? সর্বনাম মানে আমরা পড়ে এলাম একটু আগে, প্রোনাউন, মানে বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার হয়। যেমন তুমি দয়ালু, এটা দয়ালু তুমি উল্টো করে লেখা আছে, যদি বলা হয় তুমি দয়ালু, তার মানে এই যে দয়ালু কে, না তুমি, তাহলে তুমিটি হলো সর্বনাম। সর্বনামের সম্পর্কে বলছে কি, না দয়ালু, তাহলে এটি সর্বনামের বিশেষণ। বা সে অলস, এখানে সে হলো সর্বনাম, সর্বনাম সম্পর্কে বলছে কে, অলস, তাহলে অলস যেহেতু বিশেষণ, সে বলছে কার সম্পর্কে, একটি সর্বনামের সম্পর্কে, এই জন্য এগুলো হলো সর্বনামের বিশেষণ। খুবই সহজ, বুঝে যাও জাস্ট একটু। বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ কোন? দেখো, বিশেষণ মানে আমরা পড়লাম কি, না অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যেটা পড়ছি আমরা। তাহলে যে সমস্ত শব্দগুলো একটি বিশেষণের আরেকটি বিশেষণের মাত্রা বা তীব্রতা বোঝায়, মানে যখন বাক্যে কোনো একটি বিশেষ বিশেষণ অন্য আরেকটি বিশেষণের মাত্রাকে, তীব্রতাকে বোঝাবে, তখন সেগুলোকে বলা হবে বিশেষণের বিশেষণ। যেমন ধরো খুব ভালো ছেলে, এই বাক্যে এখানে ভালো, এই ভালো অলরেডি এটা একটা বিশেষণ, এটি একটি বিশেষণ, এবং এই ভালোর আগে যখন আবার খুব ব্যবহার হয়েছে, এটাও একটা বিশেষণ। তাহলে এই খুব বিশেষণটা ব্যবহার হয়েছে কার জন্য? ভালোর জন্য। তার মানে এই দ্বিতীয় যে বিশেষণ রয়েছে ভালো, এর মাত্রাটিকে বাড়িয়ে দিচ্ছে এই বিশেষণটি খুব, তাই না? ভালো ছেলে, খুব ভালো ছেলে। আবার ধরো অতি চালাক, চালাক নিজেই একটি বিশেষণ, আবার অতি শব্দটি এই চালাকের মাত্রাকে বাড়াচ্ছে, এটাও একটি বিশেষণ, তাই না? চলো, এরপর আসছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কোনগুলো? ক্রিয়া বিশেষণ হচ্ছে যখন কোনো একটি কাজ কিভাবে বা কখন, এই দুটো জিনিসের অর্থ বোঝাবে। কোনো কাজ কিভাবে হয়েছে বা কোনো কাজ কখন হয়েছে, সেগুলো যখন বোঝানো হবে তখন আমরা সেই শব্দগুলোকে বা সেই পদগুলোকে বলবো ক্রিয়া বিশেষণ। যেমন দ্রুত হাঁটো, হাঁটা হলো একটি ক্রিয়া বা কাজ। এক এই হাঁটা কাজটি কিভাবে হচ্ছে, না দ্রুত, তাহলে কিভাবে উত্তর দেওয়া হলো, তাহলে দ্রুত শব্দটি এখানে ক্রিয়া বিশেষণ। গাড়িটি জোরে চলছে, এই যে চলছে, চলা একটি কাজ, চলছে কেমন ভাবে, না জোরে, তাহলে এখানে কেমন ভাবে বা কিভাবে তার প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে এটি ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? পরবর্তী আছে অব্যয়ের বিশেষণ। আচ্ছা, অব্যয় আমরা এখনো পড়িনি, পরবর্তী স্লাইডে অব্যয় সম্পর্কে রয়েছে। ঠিক আছে, এখানে এটুকুই বুঝে রাখো, না যখন অব্যয় পদের অর্থকে বিশেষিত করা হয় তখন তাদেরকে বলা হচ্ছে অব্যয়ের বিশেষণ। মানে কোনো অব্যয় রয়েছে তাকে যখন বিশেষিত করবে। যেমন ঠিক যেন মায়ের মতো, ঠিক যেন মায়ের মতো, এই যে যেন, যেন হচ্ছে একটি অব্যয়, অব্যয় পরবর্তীকালে আমরা কিন্তু পড়বো আজকে। তাহলে এই যেন অব্যয়টিকে বিশেষিত করছে কে? ঠিক শব্দটি। ঠিক এই যেনর আগে বসে নির্দিষ্ট করলো জিনিসটাকে আবার, যে যেন কিসের মতো? ঠিক যেন মায়ের মতো। ঠিক যেন, যেন মায়ের মতো আর ঠিক যেন মায়ের মতো, এই যেন শব্দটিকে আবার ঠিক শব্দটি বিশেষিত করছে, এজন্য এটিকে আমরা বলছি অব্যয়ের বিশেষণ। বোঝা গেল? দেখো, এরপর আমরা পড়ছি অব্যয় পদ। অব্যয় পদ কোনগুলো? খুবই সহজ। অব্যয় হচ্ছে যে পদের লিঙ্গ, বচন, পুরুষ এই সমস্ত ভেদে কোনো কিছুর পরিবর্তন কিন্তু হয় না, মানে যারা সবসময় অপরিবর্তিত থাকে। ঠিক আছে? অপরিবর্তিত থাকে। কিসের বেসিসে অপরিবর্তিত থাকে? লিঙ্গ ভেদে, বচন ভেদে, পুরুষ ভেদে, তাদেরকে অব্যয় বলা হয়। লিঙ্গ মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ। বচন মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। আর পুরুষ হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এদের ভেদে এগুলো কিন্তু পরিবর্তিত হয় না।
চার প্রকারের অব্যয় আমাদেরকে পড়তে হবে। সমুচ্চয়ী অব্যয় কোনগুলো? যেগুলোকে ইংরেজিতে কনজাংশন বলা হয়। যখন দুটি পদ বা দুটি বাক্যকে যুক্ত করবে বা বিযুক্ত করবে, যে পদগুলো বা যে অব্যয়গুলো, তাদেরকে আমরা বলবো সমুচ্চয়ী অব্যয়। যেমন ধরো এবং, ও, কিন্তু, অথবা, বা, এই যে পদগুলো, এই অব্যয়গুলো, এরা কিন্তু কোনো একটি বাক্যকে বা পদকে হয় যুক্ত করবে বা বিযুক্ত করবে, এই দুটো কাজের মধ্যে কিন্তু একটি করবে। যেমন ধরো রাম ও রহিম খেলছে, তাহলে ও এখানে দুটো জিনিসকে যুক্ত করেছে। বা তুমি অথবা সে বাড়ি যেতে পারে, তাহলে তুমি অথবা সে বাড়ি যেতে পারে যখন আমি বলছি, মানে তুমি বা সে তার মধ্যে একজন যে কোনো যেতে পারে, তাই না? তাহলে এখানে বিযুক্ত করছে। দ্বিতীয় পদ আমাদের যে অব্যয় পদ, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, বা এটার নামই হচ্ছে অনুসর্গ অব্যয়। আচ্ছা, এই যে বাড়তি যে নামগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। অনেক সময় এদের নামই তোমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে দেবে যে পদান্বয়ী অব্যয়ের আরেক নাম কি। অনুসর্গ অব্যয়, যাকে প্রেপোজিশন বলি আমরা। যখন বিশেষ্য বা সর্বনামের পরে এরা বসবে, ইংরেজিতেও দেখবে প্রিপোজিশন কার পরে বসে? নাউন বা প্রোনাউনের পরে বসে। তার মানে বিশেষ্য বা সর্বনামের পরে বসবে, এবং বসে করে কি করবে? বাক্যে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করবে। অন্য পদ মানে কি হতে পারে? সেটা সর্বনাম হতে পারে, তোমার ক্রিয়া, ঠিক আছে? এদের সাথে বিশেষ্য বিশেষণের হতে পারে অব্যয়, এদের সাথে বিশেষ্য বিশেষণের সম্পর্ক স্থাপন করবে, তাদেরকে বলা হচ্ছে পদান্বয়ী বা অনুসর্গ অব্যয়। যেমন বিনা মানে ব্যতীত, দিয়ে বা দ্বারা, জন্য, চেয়ে, থেকে, এগুলো। যেমন তোমার দ্বারা এই কাজ হবে না, এখানে এই যে দ্বারা শব্দটি দেখো কি করেছে, না দ্বারা শব্দটি কি করেছে, তোমার এই প্রোনাউনের সাথে বা এই সর্বনামের সাথে বাকি পদগুলোর সম্পর্ক স্থাপন করেছে। বা জল বিনা মাছ বাঁচে না, এখানে বিনা শব্দটি দেখো কি করবে, না বিনা শব্দটি ব্যবহার করবে জলের সাথে মাছ এবং অন্যান্য শব্দের সম্পর্কের কথা বলবে। পরবর্তী অব্যয় হচ্ছে আমাদের অনন্যই অব্যয়, যাকে আমরা ইংরেজিতে ইন্টারজেকশন বলি। কোনটা? মনের আকস্মিক ভাব। আকস্মিক ভাব মনের কি কি হতে পারে? সেটা হতে পারে আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, আঘাত, ব্যথা, ঠিক আছে? এই যে আকস্মিক ভাব, ঠিক আছে, সাডেন ফিলিং যেটাকে বলি আমরা, ঠিক আছে, ইংরেজিতে যেটাকে আমরা বলি সাডেন ফিলিং, হঠাৎ যে ফিলিংসগুলো আসে, সেগুলোর কথা যখন তোমাকে বলবে কোনো অব্যয়, তাদেরকে তুমি বলবে অনন্যই অব্যয়। বাহ, কি সুন্দর দৃশ্য! এই বা শব্দটি একটি তোমার মনের ভাব প্রকাশ করছে। ছি ছি, তুমি এত নীচ। তাহলে এই যে ছি ছি শব্দটি কি করলো? তোমার মনের একটা ঘৃণা ছিল, সেটিকে প্রকাশ করলে তুমি, ঠিক আছে? ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। ধনাত্মক অব্যয়েরই আরেক নাম অনুকার অব্যয়, মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। যখন কোনো বাস্তব ধ্বনি বা কাল্পনিক অনুভূতির অনুকরণে কিছু শব্দ বা কিছু অব্যয় তৈরি হয়। বাস্তব ধ্বনি মানে এগুলো বাস্তবে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কাল্পনিক অনুভূতিও হতে পারে। তাদের অনুকরণে যখন তৈরি করা হয়, যেমন ঝমঝম, এটিকে বৃষ্টির শব্দ হিসেবে আমরা ধরে নিই। বা খাঁ খাঁ, শূন্যতা বোঝাতে আমরা ব্যবহার করি। কনকনে, শীত বোঝাতে ব্যবহার করি। গুনগুন, গানের জন্য ব্যবহার করি। তাহলে এই রকম কিছু শব্দ রয়েছে যাদেরকে আমরা ধনাত্মক অব্যয় হিসেবে জানি। তো অব্যয় আমরা এখানে শেষ করলাম। পরবর্তী পদ হচ্ছে আমাদের ক্রিয়াপদ, যাকে ইংরেজিতে আমরা ভার্ব বলে জানি। কি এই ক্রিয়াপদ? দেখো, ক্রিয়াপদ হচ্ছে খুবই সহজ। যখন যে সমস্ত পদগুলো দিয়ে তুমি কোনো কাজ বোঝাবে, কোনো কাজ করা বোঝাবে, এটা আমরা জানি। কিন্তু এই ক্রিয়া দিয়ে কাজ বাদেও দুটো জিনিস বোঝায়, হওয়া বোঝায়, থাকা বোঝায়। এই দুটো কি একটু ভালো করে বোঝো। ধরো একটি বাক্য রয়েছে যে রাহুল ভাত খায়, রাহুল ভাত খায়। এই বাক্যে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এই যে খায় শব্দটা, এটা একটা কাজ করা, তাহলে এটি একটি ক্রিয়াপদ। কারণ কি? এটাতে কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে রাম হয় ভালো ছেলে, রাম হয় ভালো ছেলে, এই বাক্যে যদি বলা হয় তোমাকে যে এখানে কি ক্রিয়াপদ রয়েছে, তুমি বলবে যে স্যার এখানে তো কোনো কাজ করা বোঝাচ্ছে না।
না, কাজ করা বোঝাচ্ছে না, কিন্তু এখানে হওয়া বোঝাচ্ছে। রাম হয় ভালো ছেলে, এই যে হয় শব্দটি, এটিই এখানে ক্রিয়াপদ। এখানে তাহলে কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে কি না, এখানে এই যে হওয়া বোঝাচ্ছে, তাহলে হওয়া বোঝাচ্ছে, এই জন্য এটি ক্রিয়াপদ। আবার ধরো আমি বলছি আহ, তোমার তোমার দুটি খাতা আছে, তুমি এটি বলবে। আমি যদি বলি এখানে কোনটি ক্রিয়াপদ, তুমি বলবে স্যার এখানেও তো কোনো কাজ করা বোঝাচ্ছে না। কিন্তু দেখো এখানে যে আছে শব্দটি দিয়ে তুমি বোঝাচ্ছ কি না থাকা, তাহলে এটিও ক্রিয়াপদ। এটি কি বোঝাচ্ছে? এটি থাকা বোঝাচ্ছে। তাহলে ক্রিয়াপদ দিয়ে শুধুমাত্র কাজ করা বোঝায় না, ক্রিয়াপদ দিয়ে হওয়া বোঝায়, ক্রিয়াপদ দিয়ে থাকাও বোঝায়। আশা করি বোঝাতে পারলাম, এটা মনে রাখবে। ক্রিয়াপদের প্রকারভেদ আমরা একটু পড়ব। ক্রিয়াপদ একটু বেশি পরিমাণে রয়েছে, তাহলে এটিকে আমরা ভাগ করেছি। প্রথমত কি না, ভাব প্রকাশের পূর্ণতা অনুযায়ী হচ্ছে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। দেখো এদের নামের মধ্যে কিন্তু এদের সংজ্ঞা সব কিছু লুকিয়ে আছে। সমাপিকা মানে কি? সমাপিকা মানে হচ্ছে, সমাপিকা কথার অর্থ হলো সম্পূর্ণ, সমাপন করা, সম্পূর্ণ করা। তাহলে যে সমস্ত ক্রিয়াগুলো দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাদের বলছি আমরা সমাপিকা ক্রিয়া। যেমন ধরো আমি ভাত খাই, এই খাই শব্দটি যখন আমি ব্যবহার করলাম, এখানে এসে এই বাক্যের অর্থ শেষ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল বা কমপ্লিট হয়ে গেল। আমি ভাত খাই, তুমি বোঝাতে পারলে যে তুমি কি বলতে চাইছো, সেজন্য এটি হলো সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হচ্ছে ঠিক এর উল্টো। যখন তুমি কোনো ক্রিয়া দিয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারবে না, তোমাকে ওই অর্থটি সম্পূর্ণ করতে একটি সমাপিকা ক্রিয়ারই প্রয়োজন হবে। বোঝাতে পারলাম? তখন সেগুলোকে বলবে অসমাপিকা ক্রিয়া। যা সাধারণত বলছে ইয়া, ইলে, ইতে, এই সমস্ত বিভক্তিগুলো যুক্ত থাকে কাদের সাথে? অসমাপিকা ক্রিয়ার সাথে। উদাহরণ দেখো, ভালো করে বুঝতে পারবে। আমি ভাত খেয়ে স্কুলে যাব, তুমি ধরো এই অংশটি তোমার বাক্যে নেই, তুমি একটু ধরে নাও এই অংশটি তোমার বাক্যে নেই, তুমি বলছো আমি ভাত খেয়ে। এই যে খেয়ে, খাওয়া একটি কাজ, কিন্তু তুমি আমি ভাত খেয়ে যখন আমি বলছি, এখানে আমার বাক্যের যে অর্থ সেটি কি প্রকাশ পাচ্ছে সম্পূর্ণভাবে? না, এখানে অর্থের অভাব রয়েছে, এখানে আমার মানে কমপ্লিট হচ্ছে না। আমার মানে কমপ্লিট হওয়ার জন্য আমি যখন এই যাব শব্দটিকে ব্যবহার করছি, তখন এটাকে যখন জুড়ে দিলাম আমি ভাত খেয়ে স্কুলে যাব, তখন এই অসম্পূর্ণ শব্দটি পুরোটা পড়ার পর কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তাহলে যদি বলা হয় যে এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা, না অসমাপিকা ক্রিয়া হচ্ছে খেয়ে, কারণ এই খাওয়াটি দিয়ে আমি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারলাম না, তাহলে এটি অসমাপিকা ক্রিয়া। আবার এই বাক্যে যাব হয়ে যাচ্ছে কি সমাপিকা ক্রিয়া, কারণ যাব শব্দটি ব্যবহার করে আমি সম্পূর্ণ করতে পারছি বানেটা, তাই না? এটি খুবই গুরুত্বপূর্ণ। সমাপিকা অসমাপিকা 100% নোট করে রাখবে, বোঝো ব্যাপারটা আগে, ঠিক আছে? দ্বিতীয় যে শ্রেণীবিভাগ আমরা করেছি তিনটে, সেটা হচ্ছে কর্মের উপস্থিতি অনুযায়ী। কর্ম, প্রথম জানতে হবে তোমাকে, এই যে কর্ম, কর্মের উপস্থিতি বলেছে, কর্মটা কি? কর্মটাকে বলা হয় ইংরেজিতে অবজেক্ট। এরপর আশা করছি তোমরা বুঝতে পারবে অবজেক্ট কি। না অবজেক্ট হচ্ছে কর্ম। অবজেক্ট খোঁজার বা অবজেক্ট বোঝার দুটো নিয়ম আছে। একটি বাক্যে যে ক্রিয়াপদ থাকবে, একটি বাক্যে যে ক্রিয়াপদ থাকবে, এই ক্রিয়াপদকে তোমরা দুটো জিনিস দিয়ে প্রশ্ন করতে পারো। কি কি দিয়ে? তোমরা প্রশ্ন করতে পারো কি দিয়ে, ওই ক্রিয়াপদকে, বা তোমরা প্রশ্ন করতে পারো কাকে দিয়ে। কখন কি দিয়ে প্রশ্ন করবে? যদি বস্তু বোঝায়। কখন কাকে দিয়ে প্রশ্ন করবে? যদি ব্যক্তি বোঝায়, মানুষ বোঝায়, তাই না? তাহলে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে, সেটি সবসময় হবে কি অবজেক্ট বা কর্ম। আশা করি বোঝাতে পারলাম। ব্যাস, তাহলে তিনটে টাইপের ক্রিয়াপদ এখানে আমরা পড়ব: সকর্মক, অকর্মক আর দ্বিকর্মক। সকর্মক মানে যেখানে কর্ম থাকে, কর্ম মানে অবজেক্ট, যে বাক্যে অবজেক্ট থাকে বা কর্ম থাকে তাকে সকর্মক বলা হয়। যে বাক্যে অবজেক্ট থাকে না, মানে এই
কর্ম থাকে না তাকে অকর্মক বলা হয়। আর দ্বিকর্মক মানে হচ্ছে যে বাক্যে দুটি অবজেক্ট থাকে তাকে বলা হচ্ছে দ্বিকর্মক। খুবই সহজ, বোঝো একটু। তাহলে হ্যাঁ, এটাই লেখা আছে প্রথমে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হচ্ছে সকর্মক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটিকে বলা হয় কর্ম বা অবজেক্ট। যেমন ছেলেটি বই পড়ছে, তুমি এখানে পড়াটি একটি কাজ বা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করো কি দিয়ে, ছেলেটি কি পড়ছে, দেখো উত্তর আসছে বই। আসছে কি আসছে না? আসছে। তাহলে এখানে যেহেতু উত্তর আসছে, তার মানে এখানে কি রয়েছে, এখানে কর্ম রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে। বোঝাতে পারলাম? তার জন্য এটিকে সকর্মক বলা হলো। অকর্মক দেখো, যে ক্রিয়ার মধ্যে কোনো কর্ম থাকে না, কোনো অবজেক্ট থাকে না। যেমন শিশুটি কাঁদছে, কাঁদছে হলো একটি ক্রিয়া, তুমি কাঁদছেকে প্রশ্ন করো কি দিয়ে করো, শিশুটি কি, কোনো উত্তর পাবে না। শিশুটি কাকে, দুটো দিয়ে প্রশ্ন করে দেখো, এটাতেও কোনো উত্তর নেই। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তর আসছে না, তার মানে এখানে কোনো অবজেক্ট বা কর্ম নেই, সেজন্য এটিকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। বুঝতে পারলাম? চলো, দ্বিকর্মক ক্রিয়া বলেছি কি, যে ক্রিয়াতে দুটি কর্ম থাকে এবং এই দুটি কর্মের মধ্যে একটি হবে প্রাণীবাচক, একটি হবে বস্তুবাচক। ঠিক আছে, একটি কর্ম প্রাণীবাচক, একটি কর্ম বস্তুবাচক হবে। ঠিক আছে, যেমন উদাহরণটি দেখো, বাবা আমাকে একটি পেন দিলেন। এখানে ধরো এই যে দেওয়া, এটি একটি কাজ বা ক্রিয়াপদ, দিলেন, এই কাজটিকে তুমি প্রশ্ন করো কি দিয়ে, আবার প্রশ্ন করো কাকে দিয়ে। বাবা আমাকে একটি কি দিলেন, উত্তর আসছে দেখো কলম। এলো কি এলো না? তাহলে কলম এটি কি বাচক কর্ম, এটি হচ্ছে বস্তুবাচক, কলম একটি বস্তু, বস্তুবাচক অবজেক্ট। আর বাবা কাকে একটি পেন দিলেন, এর উত্তর আসছে কি আমাকে, তাই না? এটি হলো কি, এটি হলো প্রাণীবাচক বা ব্যক্তিবাচক অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। তার মানে দুটি কর্ম আছে, একটি ব্যক্তিবাচক একটি বস্তুবাচক, তাকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এগুলো বাদ দিয়েও আর কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রিয়া রয়েছে, সেগুলো দেখে নাও। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই যে ব্যাপারগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এরপর আমরা প্রশ্ন উত্তর যখন করব, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোচনা করব, তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বিগত বছরে এসেছে বিভিন্ন পরীক্ষাতে। প্রযোজক ক্রিয়া কোনগুলো, যখন দেখবে কর্তা নিজে কোনো কাজ করছে না, অন্যকে দিয়ে একটি কাজ করাচ্ছে, নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাচ্ছে, তখন সেটাকে, ওই কাজটিকে বলা হয় প্রযোজক ক্রিয়া, প্রযোজক। ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ধরো এই যে দেখানো, এই কাজটা কি মা নিজে করছেন, মা কি চাঁদ দেখছেন আদেও? না, মা চাঁদ দেখাচ্ছেন কাকে, শিশুকে, মানে চাঁদটি দেখছে কিন্তু শিশু, তার মানে মা নিজে কাজটি না করে শিশুকে দিয়ে করাচ্ছে। বা সাপুড়ে সাপ খেলাচ্ছে, তাহলে এখানে সাপুড়ে নিজে খেলছে কি না, সাপটি খেলছে, তার মানে সাপুড়ে সাপকে দিয়ে খেলাচ্ছে। বোঝা গেল এতক্ষণ? যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়াতে একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসার পর একটি বিশেষ অর্থ প্রকাশ করবে, বিশেষ অর্থ অর্থাৎ নতুন একটি অর্থ প্রকাশ করবে, পাশাপাশি বসে নতুন অর্থ প্রকাশ করবে। যেমন সে হেসে উঠল, এখানে দেখো হেসে আর উঠল দুটো ক্রিয়া, কোনটি অসমাপিকা ক্রিয়া, মানে যেটিতে মানে কমপ্লিট হচ্ছে না হেসে, এটি অসমাপিকা ক্রিয়া। আবার উঠল, এটি সমাপিকা ক্রিয়া, মানে এখানে মানেটা কমপ্লিট হচ্ছে। কিন্তু দেখো যখন তুমি হেসে উঠলো একসাথে বসছে, এই হেসে উঠলো এর আবার একটি নতুন মানে উঠছে, তৈরি হচ্ছে। হাসা একটা আলাদা মানে, ওঠা একটা আলাদা মানে, কিন্তু হেসে ওঠা তার মানে আরো আলাদা। বা ধরো সাইরেন বেজে গেল, বেজে এটি অসমাপিকা, আবার গেল এটি সমাপিকা, কিন্তু যখন সম্পূর্ণ হচ্ছে বেজে গেল তখন মানেটা হচ্ছে আলাদা। বাজা একটি আলাদা মানেকে বহন করে, গেল সেটি একটি আলাদা মানে রয়েছে, কিন্তু বেজে গেল মানে আবার আলাদা, এই জন্য বিশেষ অর্থ বলেছে। নাম ধাতুর ক্রিয়া পরবর্তী আছে আমাদের, কোনটা? নাম মানে বুঝতে পেরেছ, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়, এদের সঙ্গে যখন আ
আ আ হচ্ছে একটি প্রত্যয়। পরবর্তী ক্লাস যখন আমরা প্রত্যয়ের করব তখন বুঝতে পারবে যে প্রত্যয়টা কি। তাহলে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাদেরকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া। যেমন সে আমাকে ধমকাচ্ছে, দেখ ধমক থেকে আ প্রত্যয় যুগ হয়ে ধমকাচ্ছে। মা শিশুকে ঘুমাচ্ছেন, ঘুম তার সাথে আ যুক্ত হয়েছে ঘুমাচ্ছেন। বুঝতে পারলাম? চলো, তো এতটা অবধি ছিল আমাদের কনসেপ্ট। সম্পূর্ণ পদ আমরা এখানে পড়লাম, প্রত্যেকটি পদ তাদের আবার যে শ্রেণী বিভাগগুলো সেগুলো পড়লাম। এবং এখান থেকে এরপর যখন তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কি কি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রথম প্রশ্ন দেখো, ডাব্লিউবি প্রাইমারি টেট 2015 প্রশ্ন। বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যটিতে দেখাচ্ছেন কি ধরনের ক্রিয়া? এক্ষুনি পড়ে এলে। এখানে দেখাচ্ছেন বলছে সকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া নাকি অকর্মক ক্রিয়া। দেখো দেখাচ্ছেনটি অবশ্যই কি ক্রিয়া হবে? অবশ্যই প্রযোজক ক্রিয়া হবে। এক্ষুনি পড়ে এলাম, যখন কর্তা নিজে কোনো কিছু না করে অন্যকে দিয়ে করান কাজটি, তখনই তাকে বলা হয় কি না প্রযোজক ক্রিয়া। মা নিজে কাজটি না করে এখানে সন্তানকে দিয়ে করাচ্ছে। সাঁ সাঁ করে হাওয়া বইছে, এখানে সাঁ সাঁ কোন ধরনের উদাহরণ? প্রাইমারি টেট 2017 সালের প্রশ্ন। বিশেষ্য, সর্বনাম, ধনাত্মক অব্যয়, পদান্বয়ী অব্যয়। মনে করে দেখো, সাঁ সাঁ দুটো শব্দ একই সাথে যখন বসছে অনুকার অব্যয় বলা হচ্ছিল এদেরকে, কিন্তু এখানে হচ্ছে এটি ধনাত্মক অব্যয়। ঠিক আছে, এটি ধনাত্মক অব্যয়। কোনগুলোকে ধনাত্মক অব্যয় বলা হয়? বলা হলো যে যখন কোনো কিছুর কোনো বাস্তব ধ্বনি বা কাল্পনিকও হতে পারে, সেটা বাস্তব ধ্বনি বা কাল্পনিক অনুভূতি তাদের অনুকরণে যে পদ তৈরি হয় তাদেরকেই বলা হচ্ছিল কি না ধনাত্মক অব্যয়। পড়ে এলাম আমরা ঝিমঝিম, তাই না? বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? এখানে বিনা কোন প্রকার অব্যয়? আপার প্রাইমারি টেট 2015। বিনা, বিনা মানে কি ছাড়া। পড়ে এসছি আমরা, কিন্তু মনে করে দেখো লিঙ্ক, তুমি লিঙ্ক করার চেষ্টা করেছি যেগুলো পড়লাম সেখান থেকে কি প্রশ্ন আসছে? 100% এসেছে। তাহলে সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ বা পদান্বয় অব্যয় নাকি ধনাত্মক অব্যয়, কোনটা হবে? তা এখানে যখনই দেখছো যে বিনা, ছাড়া, থেকে, এগুলো কি অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। অব্যয়ে পড়ে এলাম যে অব্যয় কি করে, যে অব্যয় বিশেষ্য এবং তোমার সর্বনাম, বিশেষ্য আর সর্বনাম এই দুটো পদের পরে বসে, প্রথমত এদের পরে বসবে, আর দ্বিতীয় হচ্ছে বাক্যে অন্যান্য পদের সাথে এরা সম্পর্ক স্থাপন করবে, তাই না? তাদেরকেই বলা হচ্ছে তোমার অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। শিক্ষক মহাশয় ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। ডাব্লিউবি টেট 2022। বাক্যটিতে কোন প্রকার ক্রিয়ার ব্যবহার করা হয়েছে? অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া। কোন প্রকার ক্রিয়ার ব্যবহার করা হয়েছে? দেখো, শিক্ষক মহাশয় ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, যদি লক্ষ্য করে থাকো ওই বাক্যটা, এখানে দেখো তুমি কাকে দিয়ে প্রশ্ন করো? প্রথমত ক্রিয়াপদ কোনটা? পড়াচ্ছেন। পড়াচ্ছেনকে তোমার প্রশ্ন করতে হবে কি দিয়ে আর কাকে দিয়ে। তুমি প্রশ্ন করে দেখো, শিক্ষক মহাশয় ছাত্রদের কি পড়াচ্ছেন? তুমি উত্তর পাবে ব্যাকরণ। শিক্ষক মহাশয় কাদের বা কাকে ব্যাকরণ পড়াচ্ছেন? প্রশ্নের উত্তর পাবে ছাত্র। তাহলে ব্যাকরণ উত্তর আসছে, আবার ছাত্রদেরও উত্তর আসছে। তাহলে একটি ক্রিয়া মুখ্য ক্রিয়া, তাই না? আর একটি ক্রিয়া গৌণ ক্রিয়া। সব সময় এখানে একটা জিনিস বলে দিচ্ছি, দুটো যখন তোমার হচ্ছে যে কর্ম থাকবে, যখন দুটি কর্ম থাকে তখন তার দুটি কর্মকে একটি বলা হয় মুখ্য কর্ম, মুখ্য কর্ম, আর একটিকে বলা হয় গৌণ কর্ম। মানে একটি প্রধান আর একটি সেকেন্ডারি আর কি। মুখ্য কোনটা? যেটি হচ্ছে তোমার বস্তুবাচক দেখবে থাকবে সেটি হবে মুখ্য, আর গৌণ হবে যেটি ব্যক্তিবাচক থাকবে। তাহলে এখানে ব্যক্তিবাচক কোনটা? ব্যক্তিবাচক হচ্ছে ছাত্রদের। তাহলে ছাত্রদের এখানে হচ্ছে যে তোমার গৌণ কর্ম, আর ব্যাকরণ হচ্ছে মুখ্য কর্ম। তাহলে দুটি কর্ম রয়েছে মানে দ্বিকর্মক ক্রিয়া।
শয়ন, গমন, ভোজন এগুলি কোন প্রকার বিশেষ্যের উদাহরণ? টেট 2014। শয়ন, গমন, ভোজন কোন প্রকার বিশেষ্যের উদাহরণ? গুণবাচক, সমষ্টিবাচক, ক্রিয়াবাচক, বস্তুবাচক। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো তো অ্যাকচুয়ালি কোনো কাজের নাম। শয়ন মানে ঘুমানো, গমন মানে যাওয়া, ভোজন মানে খাওয়া, তিনটিই কাজের নাম। কিন্তু এগুলো দিয়ে কোনো কাজ বোঝাচ্ছে না, কাজের নাম বোঝাচ্ছে। তাহলে যখন কোনো কাজ না বুঝিয়ে কাজের নাম বোঝানো হয়, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়। তাই না? পড়ে এলাম আমরা। তিনি সৎ কিন্তু অত্যন্ত কৃপণ, এখানে কিন্তু কোন প্রকার অব্যয়? আপার প্রাইমারি 2016 প্রশ্ন। কিন্তু সৎ কিন্তু কৃপণ, তাহলে কিন্তু বলছে কি প্রকারের অব্যয়? কিন্তু মনে করে দেখো, যে সমস্ত অব্যয়গুলো দুটো বাক্যকে যুক্ত করে বা দুটো বাক্যকে বিযুক্ত করে, আমরা পড়ে এলাম একটু আগেই, তাদেরকে কি অব্যয় বলা হয়? তাদেরকে বলা হয় সমুচ্চয়ী অব্যয়, সংকোচক সমুচ্চয়ী অব্যয়। সে নিজে নিজে কাজটি করেছে, নিজে নিজে কোন সর্বনামের উদাহরণ? এসএসসি গ্রুপ ডিও এসেছিল, টেটেও এসেছিল 2017 প্রশ্নটা। নিজে নিজে এখানে কোন সর্বনামের উদাহরণ? নিজে নিজে মানে কি? আপনা আপনি, মানে নিজে ব্যক্তিকে বোঝাচ্ছে, আত্ম, তাহলে আত্মবাচক। নিজের কথা বলছে না। কর্তা যখন বলা হচ্ছিল যে কর্তা যখন স্বয়ং, পড়ে এলাম না, স্বয়ং কোনো কাজ করে বা নিজে নিজে কোনো কাজ করেছে এটি বোঝায়। যেমন তার উদাহরণ ছিল স্বয়ং, নিজে নিজে, খোদ, এগুলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে অতি চালাক। একটা সব লাইন হয় না, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের অতি কি ধরনের পদ? অতি কি ধরনের পদ? আপার প্রাইমারি প্রশ্ন। বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ নাকি অব্যয়ের বিশেষণ? ভালো করে দেখো, এখানে চালাকটি কি? চালাক, বোকা এগুলো কি পদ? এগুলো বিশেষণ পদ, তাই না? দোষ গুণ বোঝায় এগুলো দিয়ে, দোষ গুণ অবস্থা পরিমাণ। আবার অতি কি করছে? অতি এটাও বিশেষণ পদ। কেন বিশেষণ? কারণ এই অতি করছে কি, চালাকের মাত্রাটিকে বাড়িয়ে দিচ্ছে। কতটা বেশি চালাক? না অতি চালাক। তাহলে বলা হয়েছিল যখন যে সমস্ত পদগুলো বিশেষণের তীব্রতা, তাই না, বিশেষণের তীব্রতা বা মাত্রাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, তখন তাদেরকে বলা হয় বিশেষণ। তাহলে এটি হলো বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ক্লাস এতটা অবধিই ছিল। অনেকক্ষণ তোমরা আমার সাথে জুড়ে ছিলে, প্রত্যেককে ধন্যবাদ। আমরা এখানে কনসেপ্ট পড়লাম আজকে, কিসের? পদের, সম্পূর্ণ পদ পড়লাম। সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 8টি প্রশ্ন আমি সিলেক্ট করেছিলাম, এবং তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরে গেছো এতক্ষণে যে এই কনসেপ্টের বাইরে কিন্তু একটি প্রশ্নও ছিল না। সুতরাং এই ক্লাসটি তোমরা মন দিয়ে করার পর খাতাতে বিষয়গুলো যদি নোট করে রাখো, 100% এখান থেকেই পরীক্ষাতে কিন্তু পাবে। যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলে যদি না যুক্ত হয়ে থাকো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে রাখো, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাদেরকে এভাবেই দাও। আমরাও তোমাদের জন্য পরবর্তীকালে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। কোনো চিন্তা নেই, ইংরেজির ক্লাস, এরপর আমাদের গ্রামারের কনসেপ্টের ওপর শুরু হবে, প্র্যাকটিস যেমন হচ্ছে হবে। সায়েন্সের ক্লাসও আমরা বিশেষভাবে চ্যাপ্টার ওয়াইজ করা শুরু করেছি। তো তোমরা পাশে থেকো, আরও আরও নতুন ক্লাস তোমাদের জন্য আসছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো, আমাদের পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।